কমিটি চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিই? মেসিডোনিয়ার ফিলিপস অ্যাথেন্সকে পরাজিত করেছিল, কিন্তু সেই ফিলিপস সেই পরাজিত অ্যাথেন্সের যে বিজয়ী এরিস্টটল এখানকার সাংস্কৃতিক জগতের প্রতীক, তাকে ধরে নিয়েছে সেই মেসিডোনিয়ার সেই ফিলিপস তার নিজের পুত্র সন্তান আলেকজান্ডারকেই তার গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন। পরবর্তী সময়ে সে যে অ্যাথেন্সকে ধ্বংস করেছিল, পরবর্তী সময়ে সেই আলেকজান্ডার সেই অ্যাথেন্সীয় সভ্যতা, ধর্ম, আচরণ, রীতিনীতি সবকিছু সেই অ্যাথেন্সে প্রচার করেছিল বা গোচরীভূত করেছিল সারা পৃথিবীব্যাপী। ঠিক এমনি ভাবে নর্ডিকরা রোমান জাতিকে পরাজিত করেছিল। পরবর্তী সময় দেখা গেল ওই নর্ডিকরাই তাদের ধর্ম, তাদের মুদ্রা, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি তার মাধ্যমে প্রচার হয়েছিল। তেমনি ভাবে সংস্কৃতির গতি যতই মন্থর হোক বা ত্বরান্বিত হোক, তার কিন্তু একটা কর্মধারা রয়েছে, একটা সংলগ্নতা রয়েছে। কাজে পৃথিবীর ইতিহাস তার প্রমাণ যে কখনো সভ্যতাকে যদি বিলুপ্ত করা যায়, ধ্বংস করা যায়, সংস্কৃতিকে কখনো পরাস্ত করা যায় না। সেই বাঙালি জাতির আমাদের ঠিক এমনি ভাবে ইতিহাস। 1971 সনে প্রায় 30 লক্ষ মা ভাই বোনদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ আমাদের মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তো এই স্বাধীনতা এমন একটা সাজোয়া বাহিনী, পাকিস্তানি বাহিনী, প্রায় 93 লক্ষ সৈন্যবাহিনী, চাইনিজ এবং রাশিয়ান অস্ত্রে সজ্জিত হয়ে সেই ঘুমন্ত জাতির উপর সেই 25 মার্চ রাত্রিতে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমাদের এই জাতির জনক, আমাদের বঙ্গবন্ধু, যিনি আমাদের বাঙালি জাতির দিশারি, উনি কিন্তু ঠিক 25 মার্চ রাত্রে, কালো রাত্রিতে, ঠিক আগ মুহূর্তে যখন পাকিস্তানিরা ওনাকে বন্দি করে পাকিস্তানে নিয়ে যাবে, তখনই তিনি স্বাধীনতার ঘোষণা একটা লিপিবদ্ধ করে সই করেছিলেন। এবং সেটা চট্টগ্রামের কালুঘাট থেকে সেটা প্রচারিত হয়েছিল, এবং মাইকিং এও প্রচারিত হয়েছিল, রেডিওতে প্রচারিত হয়েছিল। তো এই বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ডাকে এই যে ডাক দিয়েছিলেন যে এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরবর্তী সময়ে বলেছিলেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো এরপর একটা ঘুমন্ত জাতি 71 সনে এখানে অনেকে আছেন যাদের তারা জন্ম হয় নাই, বা যাদের জন্ম হয়েছে তারা শিশু কিশোর, সেটা উপলব্ধি করা যাবে না। আমাদের দেশে যেভাবে শোষণ করেছিল পাকিস্তানিরা, আমাদের সেই অস্ত্র শস্ত্র বা সেনাবাহিনী, পুলিশ বাহিনী প্রায় নিরস্ত্র করে রেখেছিল। তো বঙ্গবন্ধু যে আহ্বান করেছিলেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। এই দেশে আমরা জানি, আমি প্রত্যক্ষ দেখেছি সেই স্বাধীনতার ডাকে আমি নিজেও সেই প্রথম থেকে আনসারের জুটন ক্লাব কিশোরগঞ্জের সেই আনসারের জুটন ক্লাবকে আমরা লুট করে আমরা সেই অস্ত্র নিয়েছিলাম, গোলা বারুদ নিয়েছিলাম, আমার বাবার বন্দুক, লাইসেন্সারি বন্দুক নিয়ে বেরিয়ে পড়ছিলাম। সেই বঙ্গবন্ধুর আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম। যদি এমনি বঙ্গবন্ধুর ডাকে এমন একজন নেতা, যে নেতার ডাকে মহিলারা পর্যন্ত দা, খন্তি, কোড়াল, লাঠি নিয়ে কিন্তু রুখে দাঁড়িয়েছিল। আজকে আমরা জানি হিটলার জার্মান জাতিকে জাগাবার জন্য বলেছিলেন উই আর বর্ন টু লিভ অ্যান্ড নট টু বি লিভ। আমরা জন্মগ্রহণ করেছি শাসন করার জন্য, শাসিত হওয়ার জন্য নয়। সেই হিটলারের ডাকে, অ্যাডলফ হিটলারের ডাকে জার্মানবাসী জাগ্রত হয়েছিল, ঘুমন্ত জার্মানবাসী। আর বঙ্গবন্ধুর সেই যে ভাষণ, যেবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ডাকে সারা পৃথিবী প্রকম্পিত হয়েছিল। আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুর এই ভাষণ আজকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, গ্রিনিচ বুকে নাম লেখানো হয়েছে। সেই বঙ্গবন্ধু ডাকে আমাদের দেশকে আজকে
আমরা 24 বছরে আমরা যা প্রত্যক্ষ করেছি, আমি আমার জন্ম থেকে দেখেছি, তার গতি উন্নয়নের কোনো ছোঁয়া আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে আমাদের এই তৎকালীন সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ এই বাংলাদেশ নামের যে ভূখণ্ড, উন্নয়নের কোনো আমরা ছোঁয়া দেখিনি। কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পর অল্প সময়ের মধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন, কৃষি ক্ষেত্রে সমস্ত কৃষি বিষয়ক, কৃষি, পশুপালন, ইন্ডাস্ট্রি, শিক্ষা, আমাদের ইকোনমি এবং পার ক্যাপিটা ইনকাম উন্নয়নের কোন শিখরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের হয়েছে পদ্মা সেতু, আমাদের হয়েছে মেট্রো রেল হচ্ছে, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই, যেটা পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যদি ইকোনমি সেই বন্টনের সমতা থাকতো, তা আমাদের দেশ আগেই আরো অনেক উন্নতি হতো। কিন্তু আজকে দেখা যায় পার ক্যাপিটা ইনকাম ভারত এবং পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম অনেক বেশি। তো মুক্তিযুদ্ধের কথা এবং আমাদের উন্নয়নের কথা, স্বাধীনতা এবং বিজয়ের কথা বলতে গেলে একটা জিনিস বলতে হয়, তৎকালীন সেই রেস কোর্স মাঠ নামটা তো আপনারা শুনেছেন বোধ হয় অনেকে, না? যেটাকে এখন বলা হয়, কি বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান। এর প্রেক্ষাপটটা কি, এর কাহিনী দেখেন। বঙ্গবন্ধু বলেছিলেন সেই রেস কোর্স মাসে যে ভাষণ দিয়েছিলেন, যে এখানে ঘুরদৌড় করে, রেস কোর্স মানে ঘুরদৌড় করে এখানে মানুষ শুধু ইকোনমিক্যালি গরিব হচ্ছে, দরিদ্র হচ্ছে, জিত বা এখানে জোয়া খেলার মতো এখানে বাজি ধরে নিষ্ক্রিয় করে ফেলতেছে। তো এখানে আজ থেকে এটার নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু নাম দিয়েছিলেন। এবং উনি নির্দেশ দিয়েছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানকে আজকে সেই গাছের বৃক্ষলতায় সবুজ করা হোক, এবং অনেক নারিকেল গাছ এবং সবুজ বৃক্ষ নিজ হাতে রোপণ করেছিলেন। এবং নারিকেল গাছ যখন রোপণ করেন, তখন সেই ফরেস্ট বিভাগে, বন বিভাগের একজন কর্মকর্তা বলতেছিলেন যে স্যার, এত নারকেল গাছ সেই সোহরাওয়ার্দী উদ্যান গঠন করে আপনি লাগাচ্ছেন, চারা রোপণ করছেন, এটা তো রাখা যাবে না। বঙ্গবন্ধু বলছিলেন, তুমি রাখো, এই দেশ জনগণের, এই গাছও জনগণের, নারিকেল তারা খাবে, খাক, গাছ রোপণ করতে হবে। এবং শুধু তাই নয়, উনি এই বাংলাদেশকে সবুজ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান সহ টুঙ্গিপাড়া ওনার এলাকায় হিজল গাছ, যে হিজল গাছ আমি মাঝে মাঝে খুব অভিভূত হয়ে যাই, যে বঙ্গবন্ধু তার দর্শন দ্বারা এত আগে কি করে উনি ভাবতেন। তখন মাঝে মাঝে মনে হয়, আমি যখন সায়েন্স পড়ি, আমি যখন বিজ্ঞান পড়ি, গবেষণা করি নিজে নিজে, তখন মাঝে মাঝে মনে হয় যে আমিই বোধহয় বঙ্গবন্ধু। হিজল গাছ, এই হিজল গাছ কিন্তু আমাদের এই কিশোরগঞ্জের সুনামগঞ্জ, নেত্রকোনা, হাওড় এলাকায় প্রচুর ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন পরিবেশ রক্ষার জন্য, হিজল গাছকে রক্ষা করার জন্য। আজকে আমি কিছুদিন পূর্বেও নিকলি, মিঠামইন, নিকলি এলাকা গিয়েছিলাম। আমি ছাতক, সুনামগঞ্জে ঘুরেছি। সেই হিজল গাছের প্রায় বিলুপ্ত, দেখা যায় না। পৃথিবীতে কিন্তু একটা খাদ্য শিকল, ওই হিজল গাছ না থাকার কারণে কালীবাউস মাছ ক্রমেই কমে যাচ্ছে। হিজল গাছ না থাকার কারণে পেরিফাইটন জন্মাচ্ছে না। কিন্তু বঙ্গবন্ধু আগে চিন্তা করেছিলেন, বলেছিলেন হিজল গাছ লাগানোর জন্য, নল থাগড়া গাছ লাগানোর জন্য। তো বঙ্গবন্ধু তার যে দর্শন, নিজস্ব দর্শন দ্বারা সেটা উপলব্ধি করেছিলেন। আজকে হিজল গাছ বঙ্গবন্ধুর আহ্বানে যদি বিলুপ্ত, কাটা না করা, যদি কেটে না ফেলা হইতো, তাহলে আজকে আমাদের এই নান্দিল মাছ, কালীবাউস মাছ ইত্যাদি বিলুপ্ত হয়ে যেত না। আমরা কালীবাউস মাছের যে পরিপাকতন্ত্র, অর্থাৎ বাকল ক্যাভিটি থেকে রেকটাম বা অ্যানাস পর্যন্ত তার যে ডাইজেস্টিভ সিস্টেম অনেক বড়। এটা প্রায় ডাইজেস্টিভ সিস্টেমটা প্রায় 200-300 ফিট হয়ে যাবে। কাজে তার খাদ্য কিন্তু হিজল গাছের সেই পেরিফাইটন এবং প্ল্যাংটন, জুপ্ল্যাংটন, যেটা হিজল গাছ থেকে ছাড়া সেই পেরিফাইটন সাধারণত গ্রো করে না প্রাকৃতিক ভাবে। বঙ্গবন্ধু সেই দিক নির্দেশনা দিয়েছিলেন। আজকে আমাদের বঙ্গবন্ধু কৃষির উন্নয়নের জন্য, মৎস্য সম্পদ, পশু সম্পদ উন্নয়নের জন্য যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছিলেন, আমাদের আজকে প্রকৃতি কিন্তু ক্রমেই কিন্তু আমরা ধ্বংস করতে করতে এমন পর্যায়ে নিয়ে এসেছি, একটা ভৌগোলিক এরিয়াতে 30%
বনাঞ্চল বা বৃক্ষ উদ্ভিদ থাকতে হয়। আমাদের দেশে আছে মাত্র 7 ভাগ। তো আমরা প্রকৃতিকে যেভাবে ধ্বংস করছি, প্রকৃতি কিন্তু একটা সময় ঘুরে দাঁড়ায়। অ্যাকশন ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন। যে প্রকৃতি যখন প্রতিশোধ নেবে, তখন কিন্তু আমরা প্রকৃতির হাত থেকে আমরা রক্ষা পাবো না। তার এই প্রকৃতিকে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী মহান রব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্নে যে ভূখণ্ডে যে ধরনের গাছ বৃক্ষলতা তরুলতা থাকা দরকার তাই কিন্তু দিয়েছিলেন। কিন্তু আমরা কি করছি? প্রকৃতিকে তো আমরা ধ্বংস করছি। আমাদের আম, কাঁঠাল, শেওড়া গাছ, যোগডঙ্গরা, দেওয়া গাছ এবং অনেক গাছ আমাদের দেশ থেকে হিজল গাছ, নলখাগড়া গাছ বিলুপ্ত হয়ে গেছে। হওয়ার কারণে আজকে আমাদের বাতাসে মিথেন গ্যাস ভাসতেছে, ক্লোরোফ্লোরো কার্বন ভাসতেছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু সেটা উপলব্ধি করতে পেরেছিলেন যে আমরা স্বাধীন হয়েছি। 1972 সনে স্বাধীনতার পর পাকিস্তান থেকে তো বন্দি করে নিয়ে গিয়েছিল। দেশে আসার পরেই কিন্তু এই ধরনের নির্দেশনা উনি দিয়েছিলেন এবং আমাদের এই স্বাধীনতা দিবস বা বিজয় দিবস 1972 সনের 22শে জানুয়ারি একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু সরকার ঘোষণা দিয়েছিল জাতীয় দিবস হিসেবে পালন করার জন্য। তো আমরা যেটা বলছিলাম, অভিভূত হই বঙ্গবন্ধুর যে দিক নির্দেশনা যদি আমরা পালন করতে পারতাম, আমরা যদি সেটা সব ফলো করতাম, সত্যি এই দেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগতো না। তো সেভাবে যদি আমরা ফলো করি, আমাদের ধর্মীয় রীতিনীতি, ইসলামী ফাউন্ডেশন কে গঠন করেছিল আপনারা জানেন? হ্যাঁ, বঙ্গবন্ধু সরকার ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিলেন। উনি অসাম্প্রদায়িকের কথা বলেছিলেন। ছিল আওয়ামী মুসলিম লীগ, ছিল মুসলিম যুবলীগ। তো ওই বঙ্গবন্ধু সেটাকে মুসলিম কথাটাকে বাদ দিয়ে শুধু যুবলীগ এবং আওয়ামী লীগ করেছিলেন। কি জন্য? অসাম্প্রদায়িকতার জন্য। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন একসঙ্গে মিলে দেশের জন্য কাজ করা হয়। তো আমরা সেই দর্শন বা ইসলামী আকীদা যেটা বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন গঠন করে গিয়েছিলেন, আমি ওখান থেকে প্রতি বছর কিন্তু আমি বই কিনতাম। একটা সময় আমি ছাত্র জীবন এবং পরবর্তী সময়ে আমার চাকরি জীবনে অনেক বই কিনেছি। তো সেই যে ইসলামী ফাউন্ডেশন যদি গঠন করা না হতো, তাহলে আমরা কিন্তু যে আমাদের যে নিজস্ব লাইফস্টাইল, বিশেষ করে মুসলমানদের জন্য, আমরা কিন্তু এটা জানতাম না। আমরা সংগ্রহ করা কষ্ট হতো। কাজে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আজকে যেমন ভাবে কৃষির উন্নয়ন হচ্ছে, শিল্পের উন্নয়ন হচ্ছে, মৎস্য সম্পদ আমরা বোধহয় সবাই জানি এখানে আজকে ক্যাপচার ফিশারিজে বাংলাদেশ 4র্থ স্থান অধিকার করেছে। আর চাষ কালচার ফিশারিজে বাংলাদেশ আজকে 3rd পজিশন। আজকে বাজারে যে ট্যাংরা, গুলশা বা পাবদা মাছ এগুলা দেখেন, সেগুলা কিন্তু চাষের মাছ। কৃত্রিম প্রজননের মাধ্যমে সেই মাছগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। তো বঙ্গবন্ধু সেই পলিউশনের কথা বলেছেন যে ওয়াটারকে কলুষিত, পানি প্রাকৃতিক জলাশয়কে কলুষিত করা যাবে না। কিন্তু আজকে আমরা কলুষিত করছি, যে জন্য অনেক মাছের ইতিমধ্যে অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। তো আমাদের অর্থনীতি স্বাধীনতা অর্জনের যে স্বাদ, বিজয়ের যে স্বাদ যদি ভোগ করতে হয়, আমাদের এই যে এখন দ্বিতীয় বিপ্লব বা তৃতীয় বিপ্লব যেটা বলি, সেটা কিন্তু অর্থনৈতিক উন্নয়ন। আর অর্থনৈতিক উন্নয়ন বলতে কিন্তু আমরা বুঝি আমাদের দেশের যে প্রেক্ষাপট, উর্বর মাটি, উর্বর প্রাণী। এই উর্বর পানি এবং মাটি যদি আমরা যথাযোগ্য ব্যবহার করতে না শিখি, তাহলে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে। আমি উন্নত দেশের সঙ্গে যদি আমাদের দেশের তুলনা করি, আমি অনেক সময় হতাশ হয়ে যাই যে এত উর্বর মাটি, ফার্টাইল ল্যান্ড, এত উর্বর পানি থাকার পরেও আমরা কেন দরিদ্র সীমার নিচে অনেক লোক এখনো রয়ে গেছে। ছোট ছোট যুবক ছেলেরা যখন পড়াশোনা করার সময়, তখন সে রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে। দিনের বেলায় মাদ্রাসার ছাত্র বা স্কুলের ছাত্র, রাতের বেলায় সে অটো চালায়। খুব কষ্ট হয়। এই জন্য কষ্ট হয়, আমি পৃথিবীর কয়েকটা দেশ আমি ঘুরেছি, তাদের অর্থনীতি আমি পর্যবেক্ষণ করেছি, তাদের কৃষির উন্নয়ন দেখেছি, তাদের শিল্প উন্নয়ন দেখেছি, তাদের মৎস্য চাষ দেখেছি।
আমি অস্ট্রেলিয়া একটা মহাদেশ, অবশ্য জনসংখ্যা অনেক কম, এর মধ্যে বেশ কয়েকটা স্টেট রয়েছে, অ্যাডিলেইড, সিডনি, কুইন্সল্যান্ড ইত্যাদি। স্কটল্যান্ডে দেখেছি আমি, ইংল্যান্ডে দেখেছি, চায়নাতে দেখেছি। চায়নাতে প্রচুর জনসংখ্যা, অস্ট্রেলিয়াতে জনসংখ্যা মাত্র 1,35,00,000। চীনে বোধহয় 150 কোটির মতো বা তারও বেশি চীনে। কিন্তু চীন তো গরিব, তাদের শিল্পে এবং স্মল স্কটেজ এই যে ইন্ডাস্ট্রি, তারা এত ডেভেলপ করেছে, এখন দরিদ্র সীমার নিচে মানুষ আমার চোখে পড়ে নাই। কিন্তু আমাদের দেশের ছেলেরা যখন পড়াশোনা করার সময়, তখন তারা অটো চালায়, রিক্সা চালায়, তখন খুব কষ্ট লাগে। তবে সেদিন খুব বেশি দূরে নয়, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে একটা সমস্যা রয়েছে, সেটা হলো ফ্যামিলি প্ল্যানিং এর জন্য সেটা জনসংখ্যার একটা বিস্ফোরণ ঘটছে। সেটাও বঙ্গবন্ধু বলেছিলেন। আমাদের ইসলাম ধর্মেও রয়েছে জনসংখ্যার বিস্ফোরণকে রোধ করার ব্যাপারে অনেক হাদিস কোরআনে, এখানে আমাদের মকবুল ভাই আছেন, আরো বলতে সুন্দর করে রয়েছে। তা আমাদের এই জনসংখ্যার বিস্ফোরণের জন্য আমাদের উন্নয়ন কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। তো আমরা যদি এইভাবে কৃষি শিল্প দিকে আমরা এগিয়ে যাই, এই যে আজকে না খেয়ে তার পিতা মাতাকে না খেয়ে থাকবে, কিন্তু ছোট্ট বালকটি সে অটো নিয়ে বের হয়ে যায়। আমি অনেক সময় ছোট্ট ছেলেরা যখন অটো চালায়, রিক্সা চালায়, আমি জিজ্ঞেস করি, বাবা তোমার সংসারে কে আছে, তুমি অটো চালাচ্ছ হয়তো অল্প বয়সে? তখন বলে যে আঙ্কেল বা চাচা যাই ডাকো বা ভাই, আমার বৃদ্ধ বাবা বাড়িতে, মা বৃদ্ধ, তার চিকিৎসার জন্য প্রতিদিন আমার মার জন্য প্রায় 25 টাকার ওষুধ লাগে, এই জন্য আমি অটো চালাই। আমার খুবই কষ্ট হয়। আল্লাহ তাআলা, মহান আল্লাহর একই সৃষ্টি, কেউ থাকবে একদম উপরের স্তরে, আর কেউ না খেয়ে থাকবে মার চিকিৎসার জন্য, সে অটো নিয়ে চালাচ্ছে, যে ছেলেটা স্কুলে যাওয়ার কথা। তো এমনি ভাবে আমাদের যে ভাগ্যের উন্নয়নের জন্য, যেমন ভাবে বঙ্গবন্ধু বলেছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন, আল কোরআনেও কিন্তু সে নির্দেশনা আছে। সরাসরি আল্লাহ বলেছেন, আমি মাঝে মাঝে আমার পরিবার, আমার সমাজে আমি কথাটি বলে থাকি, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতি বা কোনো ব্যক্তি ভাগ্য পরিবর্তন করি না, যতক্ষণ না পর্যন্ত সে ব্যক্তি বা জাতি নিজেই তার ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়। তাহলে আজকে কোরআনের বাণী, বঙ্গবন্ধু যে নির্দেশগুলো দিয়েছেন, সেই কোরআনের সঙ্গেও কিন্তু সে একটা লিঙ্কেজ রয়েছে। এই যে বলেছিলেন, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, সেটাও কিন্তু আল্লাহ চাহে তো আমরা দেশকে আল্লাহর উপর নির্ভর করেছিলেন। তো আমরা আশা করি আজকে আপনারা যারা মাঠ পর্যায়ে কর্মরত আছেন, দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক বিকাশের জন্য, এই দেশের মানুষের হাসি ফোটাবার জন্য কাজ করে যাচ্ছেন, আমার বিশ্বাস এই দেশের উন্নয়ন যখন হয়, তাহলে আমাদের এই দ্বিতীয় বিপ্লব বা তৃতীয় বিপ্লব, আমাদের স্বাধীনতা বা বিজয়ের স্বাদ প্রতিটি মানুষ উপভোগ করতে পারবে। এবং এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি বিশেষভাবে এই আলহারা গ্রুপের যে আমাদের সম্মানিত এমডি সাহেবকে, যে উনি অল্প বয়স খুব বেশি না, ওনার কার্যক্রম সম্বন্ধে উনি যখন আমাকে ইনভাইট করেছিলেন, আজ থেকে বোধহয় 20 বছর আগে, আমি মনে মনে ভাবতেছিলাম, ওনাকে আমি তখন বলিনি যে ছোট্ট বালক এমডি সাহেব, সেই 20 বছর আগে উনি আমাকে দাওয়াত দিচ্ছেন, উনি এই করবেন। আমি তখন মনে মনে আমি হতাশ ছিলাম, উনি কি বলে এগুলো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, সেই ছোট্ট বালকটি আমাদের আল কাউসার সাহেব, যে আজকে শাখা প্রশাখা বিস্তার করে শুধু কিশোরগঞ্জেই নয়, কিশোরগঞ্জের বাহিরেও ওনার অ্যাসোসিয়েশন, সংগঠন, সমিতি বা উন্নয়ন কার্যক্রম আমি লক্ষ্য করেছি যে বিরাট একটা ব্যক্তি ঘটাচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে। আমি খুবই আশাবাদী, আল্লাহ তাআলা ওনাকে আরো বেশি সাহস দান করুন, সহযোগিতা করুন, আল্লাহর রহমত কায়েম হোক। উনি মৎস্য ও প্রকল্প হাতে নিয়েছেন, উদ্ভিদ বৃক্ষলতা বিস্তার লাভের জন্য প্রকল্প হাতে নিয়েছেন, অর্থনৈতিক বিকাশের জন্য ছোট ছোট ব্যবসা দিয়ে গ্রামের বেকার যুবকদেরকে তাদের কর্মক্ষম করার জন্য হাতে নিয়েছেন। এগুলো খুব সফল হবে আমার বিশ্বাস। ওনার গত 20 বছর বা 15-20 বছর যাবৎ যে ওনার পরিচালনা আমি প্রত্যক্ষ করেছি, আমার বিশ্বাস উনি অচিরেই বাংলাদেশের প্রায় 70টি এলাকায় ওনার কার্যক্রমের বিস্তার লাভ করবে।
আমি এটুকু আশা করতে পারি। ওনার মন খুব সহজ সরল, বেকারত্ব দূর করার জন্য উনি খুবই মনোনিবেশ করেছেন। সাহসী একজন সৈনিক। এই বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা বিজয় এবং স্বাধীনতার স্বাদ কি যদি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, এই আমাদের কাউসার সাহেবের মতো এরকম তারুণ্য নিয়ে কাজ করার জন্য যথেষ্ট নেতৃত্ব ক্ষমতা এখানে আছে, এবং আরো নেতৃত্ব ওনার মাধ্যমে, ফলাফল প্রদর্শনীর মাধ্যমে, ডেমনস্ট্রেশনের মাধ্যমে আরো নেতৃত্ব তৈরি হবে। এবং আপনারা যারা রয়েছেন, তোমরা ছোট বন্ধুরা যারা রয়েছে, তোমরা এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নেবে, অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং স্বাধীনতা এবং বিজয়ের স্বাদ তাহলে ঘরে ঘরে পৌঁছবে। এবং আমি এই কথাটুকু বলেই আবার আমি আমার বক্তব্য শেষ করব যে অ্যাডলফ হিটলার বলেছিলেন, উই আর বর্ন টু লিড অ্যান্ড নট টু বি লিড। আর বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই স্বাধীনতার সংগ্রাম আমরা সফল হবে, আমরা স্বাধীন হয়েছি। আজকে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, 50 বছর। আমার বিশ্বাস অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং আমাদের দ্বিতীয় বিপ্লব, তৃতীয় বিপ্লব সফল হবে। এইটুকু আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই আলহারা গ্রুপের সাফল্য কামনা করে আরো উজ্জীবিত হবে, এতটুকু আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। অনুভূতি প্রকাশ ও স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ডক্টর এস এম ফরিদের কাছ থেকে আমরা অনেকটা এরকমই শুনতে পেরেছি। চীন প্রায় 150 কোটি মানুষের একটি দেশ, আর আমাদের এখানে মাত্র 18 কোটি। শুধুমাত্র